দেখুন, এই অনুষ্ঠানের শুরুতেই বলেছি এও একটা পিপিপি মডেল, তবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নয়। এই মডেল পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানের। শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির প্রাসাদের পাশাপাশি আজ কিন্তু সমানভাবে রেড চলেছে শান্তনুর আরেক সহযোগী কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলী শাহর বাড়িতে। এদের অপরাধ তো আদালতে প্রমাণ করার দায়িত্ব ইডির। কিন্তু আমার কথা হলো, আইন রক্ষক উর্দিধারী পুলিশ কর্তাদের বিরুদ্ধে যদি এই রকম পরিকল্পিত তোলাবাজির অভিযোগ ওঠে, যদি রক্ষকই ভক্ষক হয়, সাধারণ মানুষ কোথায় যাবে? এইখানে আপনাদের মনে করিয়ে দেব যে আরজি করের অভয়ার ঘটনার খুনি ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, আর আরজি করের সেরাতে সে ঢুকেছিল কিন্তু কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির হয়ে কাজ করার অজুহাতে। শান্তনু এবং তার বহু সহযোগী এই কমিটির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। শান্তনু সিনহা বিশ্বাস ছিলেন চিফ কোঅর্ডিনেটর, আর এই রুহুল আলী শাহ ছিলেন কনভেনার। ভোট ঘোষণার পর এই কমিটির ৩২৭ জন অফিসারদের ফের সাধারণ পুলিশি কাজে, যেটা তাদের করার কথা, যে জন্য তারা বেতন পান, সেই কাজে তাদের নতুন করে পাঠাতে হয়। ভাবুন, অর্থাৎ এই কমিটির নামে অনেকে সাধারণ পুলিশের ডিউটিটুকুও করতেন না। এই শাসক দল ঘনিষ্ঠ কমিটিও নানা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল বলে অনেকের সন্দেহ। আমি বিশ্বনাথদার কাছে আসবো, যে মনে হয় না যে আরজি করের প্রেক্ষিতেও এই ধরনের অভিযোগের একেবারে আলাদা তদন্ত প্রয়োজন? একেবারে প্রথমত বলবো যে আপনার এই 3 পি এর সাথে আমি আরেকটা পি যুক্ত করব, পুলিশ, প্রমোটার, পলিটিশিয়ানের সাথে পুলিশ মিনিস্টারকেও আমি যুক্ত করব। কেন পুলিশ মিনিস্টারকে যুক্ত করব? যে এন্টার ঘটনাটা তো মানে পুলিশ মন্ত্রীর তত্ত্বাবধানে, মানে তার তো একটা দায়িত্ব ছিল। মানে এটা যদি পুলিশ মন্ত্রী, তৎকালীন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি না দেখে থাকেন, তাহলে তিনি কর্তব্যের অবহেলা করেছেন, তাহলে তিনি ইনএফিসিয়েন্ট ছিলেন। আর না হলে আপনাকে বলতে হবে যে উনি সবটাই জানতেন, উনি পুরোটাই রচনা করেছেন এবং সেই অনুযায়ী পুলিশ কাজ করেছে, সেই অনুযায়ী প্রমোটার কাজ করেছে, সেই অনুযায়ী পলিটিশিয়ান বা মাফিয়ারা যেভাবে চক্রটা চলেছে। আর এটা কি আপনার কি মনে হয় যে শান্তনু সিনহা তার একটি মডেল ধরা পড়েছে? এটা তো জেলায় জেলায় মডেল হয়েছে। এটা তো আমরা দিনের পর দিন আমরা চিৎকার করেছি। আমরা যখন বলেছি, যখন মালদাতে ধরা পড়ছে, যখন কোচবিহারে ধরা পড়ছে, যখন বিভিন্ন জেলাতে ধরা পড়ছে, আমরা যখন চিৎকার করছি, তখন তৃণমূল কংগ্রেসের উল্টো দিকে যারা থাকতেন কি বলতেন? যে আপনারা যত বলবেন তত আমাদের ভোট বাড়বে, আপনারা সমানে বলুন, আপনি তো দুর্নীতি তত ভোট। এবং সঙ্গে আরেকটা যেটা বলতো, কুৎসা করবেন না, রটনা করবেন না, চ্যানেলে বসে রটনা করছেন আপনারা। কিন্তু সুমনদা, আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছিল যে এই প্রমোটার, এই পুলিশ, এই মানে পলিটিশিয়ানদের নেক্সাস দিয়েই তিনি শাসন ব্যবস্থা চালাবেন। তিনি ধরেই নিয়েছিলেন যে এইটা দুর্ভেদ্য, অজেয়, এবং আমাদের মধ্যেও এটা অস্বীকার করার উপায় নেই। আমরাও একটা সময় গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে বলেছি যে এই নেক্সাসকে ব্রেক করতে পারবে না। আজকে কিন্তু তারিফ করতে চাই, আমি আজকে সরকারকে তারিফ করছি, ডেফিনেটলি ভালো কাজ করছে যে নেক্সাসটাকে ভাঙছে। যদি কোনোদিন বিজেপি খারাপ কাজ করে, সেদিন সমানভাবে সমালোচনা করব। ঠিক। ফলে পরিষ্কার করে বলতে চাই, আজকে বিজেপি নতুন যে সরকার বলতেন যে তৃণমূল থাকবে, তৃণমূল খারাপ, নতুন যে সরকারটা এসছে তারা এই নেক্সাসটাকে ধরবার চেষ্টা করছে। আমরা কিন্তু পরিষ্কার মনে করছি সুমনদা, যে প্রথমে বামফ্রন্ট সরকারের 34 বছরের একটা এই ধরনের নেক্সাসও তাদের ছিল। পলিটিশিয়ান মানে পার্টিতন্ত্র এবং তার সাথে পুলিশতন্ত্র যোগ ছিল, এবং সেই পার্টিতন্ত্র এবং পুলিশতন্ত্রের মাধ্যমে সিপিআইএমের শাসন ব্যবস্থার কুফলগুলো মানুষ দেখেছে, মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে। তৃণমূল যেটা করেছে তার মধ্যে দুর্বৃত্তদের ঢুকিয়ে দিয়েছে, আর যে দুর্বৃত্তদেরকে সিপিএম ব্যবহার করতো তাদেরকে পলিটিশিয়ান করেছে, রাজনীতিবিদ করে দিয়েছে। তারা এক একজন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি মেম্বার, জেলার সভাপতি, কেউ এমএলএ, কেউ এমপি হয়েছেন। রাজনীতির দুর্বৃত্তায়ন, একদম রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে। ফলে আমরা কিন্তু 34 বছরের লেগেছি, তারপরে তৃণমূল কংগ্রেসের 15 বছরের লেগেছি। ফলে আমরা অবশ্যই এই সরকারকে কিছুটা সময় দিব, কিন্তু দিনের শেষে এই প্রশ্নটা আসবে যে এই যে নেক্সাসটা তৈরি হয়েছিল, যেটা একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আছে, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা এই নেক্সাসটা অপারেট করেছে। আমরা কিন্তু প্রত্যাশা করব যে শেষ পর্যন্ত নেক্সাসটা কিভাবে, কোথায় কানেক্টেড ছিল এবং মাথা পর্যন্ত সেটাকে নিয়ে যেতে পারছে কিনা। এই প্রশ্নটা কেবল আজকে আমি স্টুডিওতে বসে করছি তাই নয়, এটা কলকাতা হাইকোর্টে একের পর এক বিচারকরা প্রশ্ন তুলেছিল। এক সময় সিবিআই এর তদন্ত প্রশ্নে তারা ইডির প্রশ্ন তুলেছে বারবার, যে কেন আপনারা একটা সময় গিয়ে গোপ্তা খান, অর্থাৎ একটা সময় পর্যন্ত তদন্ত নিয়ে যাচ্ছেন, তারপরে মাথা পর্যন্ত তদন্ত নিয়ে যেতে পারছেন না। ফলে আমরা নতুন সরকারকে মনে করি
আমি আপনার স্টুডিওতে আগেও বলেছি যে এইবার কিন্তু ইডি এবং সিবিআই এর একটা বড় অপরচুনিটি আছে, কারণ তাদের সাপোর্টিং সরকার, অর্থাৎ যে সরকার দেওয়াল তৈরি করবে না, যে সরকার আইনত বাধার দেয়াল দিয়ে বারবার আটকানো যে হয়েছে। সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী রাস্তায় দাঁড়িয়ে পড়বে না যে না একে অ্যারেস্ট করতে পারবে না, এই সরকার এক্সপেক্ট করছি আমি যে পুলিশ প্রশাসন পূর্ণভাবে ইডি এবং সিবিআইকে তদন্তে সাহায্য করবে। ফলে এটা আমাদের বার করতেই হবে যে কারা এর মধ্যে যুক্ত ছিল, কারা। দুটো কারণে বার করতে হবে যে এই পশ্চিমবাংলায় বাঙালি সমাজটাকে করাপ্ট করবার পেছনে এবং বাঙালির সমাজের প্রাত্যহিক জীবনে দুর্নীতিটাকে ইনস্টিটিউশনালাইজড এবং দুর্বৃত্তায়ন করবার পেছনে কোন কোন রাজনৈতিক শক্তি ছিল, কোন কোন রাজনীতির মাথা ছিল, কি পরিকল্পনা তাদের ছিল, সেটা কিন্তু খুঁজে বার করা খুব জরুরি। যদি আপনি আগামী দিনের একটা ভোট দেখতে চান, আগামী দিনে যদি আপনি একটা সুশাসন দেখতে চান, তাহলে আপনার একেবারে গোড়ায় ঢুকে শেকড়টাকে যদি আপনি যেমন আপনাকে বের করে দিতে হবে, তেমনি মাথাটা কে ছিল, গাছের মাথাটাকেও যদি আপনি বার না করতে পারেন, তাহলে আগামী দিনে কিন্তু মানে অবশ্যই বার করতে হবে আগামী দিনের জন্য, আগামী দিনের ভোরের জন্য, মানে একটা আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্নে সেটা ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একদম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।